আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে। এটা ফাইনালি বার কাউন্সিলের পরীক্ষার জন্য র্যাপিড রিভিশন হিসেবে কাজ করবে এবং এই নোটের শেষে মডেল টেস্টও আছে 10টি। আমরা শুরু করছি বিষয় 2, তামাদি আইন 1908, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। এটা সিলেবাসে 10টি প্রশ্ন আসে 10 নম্বরের জন্য। শর্ট সাজেশন আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি। এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে ধারা পড়বেন মোট 18টি এবং অনুচ্ছেদ 33টি। তাহলে ধারা অনুচ্ছেদ মিলে টোটাল 51টি পড়লেই হবে, ঠিক আছে? আর যারা আরো কম পড়বেন শুধুমাত্র 3 স্টার গুলো পড়লেও চলবে, তবে রিস্ক হয়ে যায়। এই আইনের র্যাপিড রিভিশনটা আমরা দেখে নিই। তামাদি শব্দটি আসলে আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু বিলুপ্ত হওয়া কিংবা বাধাপ্রাপ্ত হওয়া। এখন আইনের নাম যদি হতো বিলুপ্ত আইন, তাহলে কেমন শোনাতো? বিলুপ্ত আইন না করে এখানে আরবি শব্দ ব্যবহার করে হয়েছে তামাদি। বুঝতে পেরেছেন? জি স্যার। বাংলা, তবে ইংরেজি দ্য লিমিটেশন অ্যাক্ট। এই জেমস স্ট্যাটু বলে একটা আইন ছিল, যেটা 1523, অনেক পুরাতন একটা আইন। এর পূর্বে ইংল্যান্ডে কোনো তামাদি আইন ছিল না, মানে মামলার করার সর্বশেষ সময়টা ছিল না, মানে এটা মাথায় আসেনি কারো। আর 1858 সাল পর্যন্ত ভারত উপমহাদেশে ভিন্ন ভিন্ন তামাদির আইন প্রচলিত ছিল। আর তামাদি আইন সর্বপ্রথম পাশ হয় হচ্ছে 1859 সালে। এই 1859 সালের আইন কিন্তু আমরা পড়ছি না, এটা পরে হয়। আর তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয় 1862 সালে। এটাও কিন্তু পুরাতন আইন, আমাদেরটা না যেটা আমরা পড়ছি। পূর্বে সকল মোকদ্দমায় তামাদের মেয়াদ ছিল 60 ইয়ার্স, এই 60 বছর মনে রাখবেন। এটা কিন্তু আসে। এবার আমরা যে আইনটা পড়ছি 1909 সালের 1 জানুয়ারি এই তামাদি আইনটা কার্যকর হয়। 1 ও 31 ধারা সঙ্গে সঙ্গে কার্যকর হয় এবং যেটা 7 আগস্টে কার্যকর হয়। আর সেটা 1908 সালের, আর অবিলম্বে কার্যকর। হ্যাঁ, আবারও পড়ছি। 1909 সালের 1 জানুয়ারি 1 ও 31 ধারা, যেটা 7 আগস্ট 1908 হতে অবিলম্বে কার্যকর হয়, ঠিক আছে? তাহলে এই 1 এবং 31, এটা গেজেট পাস হয় হচ্ছে 7 আগস্ট 1908 সালে, তাই এটা 8 সালের আইন। 1 এবং 31 সাথে সাথে কার্যকর। আর অন্যান্য সেকশনগুলো পরের বছর অর্থাৎ 1909 সালের নিউ ইয়ার মানে 1 জানুয়ারিতে কার্যকর। এই লাইনটার অর্থ বুঝতে পারলেন? 7 নম্বর লাইন। জি স্যার। এক জি। এবং 31 ধারা যেদিন গেজেট পাস হয়েছে সেদিন থেকে কার্যকর। এখন আবার জি জি। 31 ধারা নেই, সব- বাতিল হয়ে গেছে। আর আচ্ছা। অন্যান্য ধারাগুলো পরের বছর অর্থাৎ 1909 সালের 1 জানুয়ারি। জানুয়ারি। এটা 8 সালের কত নম্বর আইন? 9 নম্বর আইন। 9 নম্বর। নয় না। এটা প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। প্রস্তাবনা আছে 29টি, বর্তমানে ধারা আছে 3টি, বাতিল হয়ে গেছে 32 নম্বর সহ। তফসিল আছে 1টি, আর দ্বিতীয় তফসিল বাতিল। এবং প্রথম যে তফসিল যেটা চালু আছে 183টি অনুচ্ছেদ আছে। আর তফসিলগুলোতে 3টি বিষয় আছে: মোকদ্দমা, শুধুমাত্র দেওয়ানি সংক্রান্ত আপিল, ফৌজদারি দেওয়ানি উভয়, দরখাস্ত বা পিটিশন, দেওয়ানি রিভিউ সহ অন্যান্য, মানে সিভিল ক্রিমিনাল উভয়। না, এখানে সরি, আপিলের ক্ষেত্রে শুধুমাত্র ফৌজদারি আপিল আছে, কিন্তু পিটিশনের ক্ষেত্রে কোনো পিটিশন এই তামাদি আইনের বিষয়বস্তু না, মানে শুধুমাত্র দেওয়ানি পিটিশন, দেওয়ানি মামলার। আর তামাদি আইন ফৌজদারি মূল মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। তার মানে কোনো মামলা, ক্রিমিনাল মামলা যত দ্রুত সম্ভব করা উচিত, কিন্তু কেউ যদি বলে আমি অনেক বছর পরে, 5 বছর পরে মামলা করব, তাও করা যাবে। 10 বছর পরে মামলা করব, করা যাবে। কিন্তু কেন দেরিতে আপনি আসলেন সেটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আর রিভিশন জি স্যার। সংক্রান্ত কোনো বিধান নাই, কিন্তু বাস্তবে রিভিশন সংক্রান্ত বিধানগুলো সংশ্লিষ্ট আইনের মধ্যেই পাই আমরা। যেমন সিপিসিতে আছে 115তে, বলেই দেওয়া জি আছে কতদিন, তাই না? ওই আইনের মধ্যে আছে। জি। আবার সিআরপিসিতেও জি। রিভিশন সংক্রান্ত টাইম দেওয়া আছে, ঠিক আছে? তাই তামাদিতে আর নতুন করে মেয়াদ উল্লেখ নাই। আর অনুচ্ছেদ সংক্রান্ত আছে 1 থেকে 149, আপিল আছে 4টি,
সিভিল 4টি, ক্রিমিনাল আপিল, আর পিটিশন আছে মোট 26টি, টোটাল 183টি। একটা লাইন আছে যেটা কি বলে লিখিত পরীক্ষায় আসে, কি? তামাদি আইন তামাদি আইন অধিকারকে বারিত করে, সরি, প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। ল অফ লিমিটেশন বার্স এ রিমেডি নট এ রাইট। কোনো মামলা করার তামাদির মেয়াদ যদি পার হয়ে যায়, তার মানে তাকে টাকা দিতে হবে না, বিষয়টা এমন না। সে স্থানীয়ভাবে সালিশে বসেও কিন্তু টাকা দাবি করতে পারে। বলতে পারে, এই জি দেখেন আমাকে চেক দিয়েছিল, চেকের মেয়াদ পার হয়ে গেছে 6 মাস, চেকের মামলা করতে পারছে না। ঠিক আছে? তো জি এরকম বিষয়, তো চেকের তো ক্রিমিনাল কেস। এই ধরনের মনে করো একটা কন্ট্রাক্ট কেস করেছে, কন্ট্রাক্ট ভায়োলেশনের 1 বছরের মধ্যে মামলা করতে হয়, করতে হয় না? জি করতে পারলো না, হ্যাঁ। তার মানে কি সে রিমেডি পাবে না? স্থানীয়ভাবে পাবে, আদালতে কি পাবে না? এখন কেউ বলতে পারবে না যে আদালতে যত মামলা করে সে নিতে পারছে না, তার অধিকারই নাই নেওয়ার, বিষয়টা এমন না। মামলা করার তার যে বিধান, সেটা সে আর সুযোগ পাচ্ছে না, কিন্তু সে সালিশ বা মধ্যস্থতা এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কার্যক্রমের মাধ্যমে নিতে পারবে। ঠিক আছে? জি তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন, এই এটাও কিন্তু লিখিততে আসে। কেননা এর যুক্তি কি? এতে মোকদ্দমা, আপিল, দরখাস্ত সকল বিষয়ে তামাদের মেয়াদ উল্লেখ আছে তাই। তামাদি আইনের বিষয়বস্তু কিন্তু 3টি: মোকদ্দমা, আপিল ও দরখাস্ত। ঠিক আছে? জি স্যার। দরখাস্ত, আবেদনপত্র, পিটিশন একই জিনিস। একই অর্থ, তামাদি জি। আইনের বিধানসমূহ মূলত 2টি পরিধিকে লক্ষ্য করে আলোচিত হয়েছে, মানে তামাদি আইনে মূলত 2টি বিষয় আছে। কি কি? তামাদির মেয়াদ গণনার পদ্ধতি দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? ধারাগুলোতে। আর দেওয়ানি মূল মামলা কতদিনের মধ্যে করব, আপিল কতদিনের মধ্যে করতে হবে, দরখাস্ত কতদিনের মধ্যে করতে হবে, এগুলো উল্লেখ আছে কোথায়? তফসিলে, অনুচ্ছেদগুলোতে। তার মানে অনুচ্ছেদে টাইমগুলো বলে দিচ্ছে, আর ধারাগুলোতে কিভাবে আমি গণনা করব সেটা বলে দিচ্ছে। অনেকটা প্রেসক্রিপশনের মতন। প্রেসক্রিপশনে কি লেখা থাকে? যে ওষুধ। ঔষধ সকাল, দুপুর, রাত, কখন কখন কয়টা জি করে খেতে হবে। ঠিক আছে? এখন জি কিছু কিছু ওষুধ আছে, সেটা ক্রিম, সেটা কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু বলে দেয়, সেটা পদ্ধতি, তাই না? জি তার মানে জি এখানে একটা টাইমও বলা, সংখ্যাও বলা থাকে, আবার পদ্ধতিও বলা থাকে ব্যবহারের। তো অনেকটা এরকম। দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি মূলত 2টি বিষয়, আইন ও ঘটনার সংমিশ্রিত বিষয়। তামাদি মানে দেওয়ানি মামলায় তামাদির যে বিষয়টি, এটা মূলত আইন ও ঘটনার মিশ্র বিষয়। মিশ্র কিভাবে? মনে করেন একটা মামলার কজ অফ অ্যাকশন সৃষ্টি হলো আজকে 18/5/2026-এ। তো এই যে কি ঘটনার মাধ্যমে এই তারিখে কজ অফ অ্যাকশন সৃষ্টি হলো, মামলা করার কারণ সৃষ্টি হলো, সেটা তো একটা ঘটনাগত বিষয়, তাই না? একটা জি ঘটনা জি ঘটেছে বলে তো মামলার কারণ সৃষ্টি হয়েছে, তাই না? জি। না হলে তার মামলা করার কারণ ছাড়া কি কি হবে না, মামলা হবে না। কেউ ঘটনা অস্বীকার ছাড়া মামলা করেছে, হবে না। কেউ ঝামেলা করছে, বাধা দিচ্ছে, বিভিন্ন কারণে মামলা করতে হতে পারে, তাই না? জি তো এটা হচ্ছে ঘটনা, কোন ঘটনার থেকে কেন্দ্র করে মানে তামাদির মেয়াদটা শুরু হলো। তামাদির মেয়াদ শুরুর বিষয়টা হচ্ছে ঘটনাগত বিষয়। আর আইনগত বিষয় কি? আইনগত বিষয় হচ্ছে এটা কিভাবে গণনা করব ওই সময় থেকে, এবং কতদিন সময় দেওয়া হবে, যেটা বলা আছে আবার অনুচ্ছেদে। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে আমি যে হ্যাঁ। মামলা করার, চুক্তিভঙ্গের মামলা করার জন্য যে আমি 1 বছর সময় পাবো, এই সময়টা 1 বছরটা শুরু হবে কখন থেকে? তাহলে শুরুর সময় না হলে 1 বছরের কাউন্ট, মানে স্টার্টিং পয়েন্ট তো লাগবে, তাই না? তাহলে জি স্টার্টিং পয়েন্ট তো ঘটনার মাধ্যমে সৃষ্টি হবে। ক্লিয়ার হলো এবার এই কথাটার অর্থ? জি জি স্যার। হ্যাঁ স্যার, জাস্টিস, ক্লিয়ার। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, মানে দিলে। যেখানে বিচার বিলম্বিত হয় সেখানে ন্যায় বিচার ব্যাহত হয়। এই নীতিটির ওপর তামাদি আইন প্রতিষ্ঠিত, যেন দ্রুত মামলা করে মানুষ। সরল বিশ্বাস মানে গুড ফেথ, এটা যত্ন ও মনোযোগ সহকারে করতে হবে কোনো কাজ, তাহলেই সেটা সরল বিশ্বাসে হয়েছে। 2 ধারার উপধারা 7-এ আছে, এটা কিন্তু পেনাল কোডেও আছে, 52 ধারায়। হ্যাঁ স্যার। হ্যাঁ, উইথ ডিউ কেয়ার, হ্যাঁ। উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ঠিক আছে? জি স্যার ছাড়া সবার ভিডিওগুলা বন্ধ করে রাখলে ভালো হয়। অনেকেই খালি গায়ে, কেউ কেউ সিগারেট খাচ্ছে, ওইদিকে নজরে যাচ্ছে।
কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, হ্যাঁ। আমি ছাড়া সবার ভিডিও অন করে দেন, আমি কিন্তু শুধুমাত্র আমাকে দেখতে পাচ্ছি আর এই নোট দেখতে পাচ্ছি, বাকিদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ ভাই স্যার যিনি আমরা কিন্তু মেসেজ দিয়েছেন, হ্যাঁ। যারা আসলেই ওই যে ছেলে মানুষ যারা আছেন, টপলেস, ওপরে কোনো পোশাক নাই, তারা ক্যামেরাটা অফ রাখলেই পারেন, তাই না? ক্যামেরা অন করার দরকার কি? আমি অনেক সময় এটা লক্ষ্য করলে ক্যামেরা আমি অফ করে দিই, কিন্তু প্রতিদিন তো আর আমি এগুলা খুঁজে বের করতে যাব না যে কার অন করব কার অফ করব। এটা তো নিজেদের করতে হবে স্যার। ঠিক আছে, নিজেরা নিজেদের ক্যামেরা অফ করে দিবেন, শুনবেন। যখন কথা বলার দরকার হবে তখন মাইকের সাথে ক্যামেরা অন করলেন, ফেসটা দেখলাম। আপনারা আপনারা কথা না বললে ভিডিওতে আপনাকে হয়তো বা অন্যরা লক্ষ্য করছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এক কারণ আমি সিলেকশনটা ওইভাবে রাখছি, কারণ আমার কনসেন্ট্রেশন নোটের উপরে দিতে হবে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, ভিডিওতে দেখবেন আমরা যখন লাইভ ক্লাসের ভিডিও দিই তখন কিন্তু শুধু আমাকে দেখা যায় এবং নোটকে দেখা যায়, এবং যারা কথা বলে ওই সময় তাকে দেখা যায় কোনাতে, তাই না, ডানের ওপরে কোনাতে। অতএব তার পরামর্শটা আমার ভালো লাগলো, ধন্যবাদ ভাই। তো ইংরেজি হচ্ছে উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, এটার ইংরেজি। এটা হচ্ছে গুড ফেথ। গুড ফেথের আরো একটা ইংরেজি মানে ল্যাটিন টার্ম আছে বোনাফাইড। বোনাফাইড জি মানেও কিন্তু গুড ফেথ, ল্যাটিন টার্ম, সরল বিশ্বাস মানে বা সৎ বিশ্বাস। জি স্যার। ধারা 3 হচ্ছে তামাদি আইনের কি মেরুদণ্ড। প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদ অন্তে, মানে প্রথম তফসিল যেটা 183টা আছে, সেখানে যে মেয়াদটা দেওয়া আছে সেটা যদি এক্সপায়ার হয়ে যায়, কোনো যদি ঔষধ এক্সপায়ার হয়ে যায়, সেটা কি আর খাবেন? না। জি না না। খাবেন না, ফেলে দিতে হবে। তেমনি কোনো মামলা করার তামাদির মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে, মেয়াদ অন্ত হয়ে গেলে, বিবাদী পক্ষ তামাদির প্রশ্ন উত্থাপন না করলেও, মনে করেন যে আপনি ওষুধ খাচ্ছেন মেয়াদ উত্তীর্ণ, আপনার মা যদি খেতে নিষেধও করে, নিষেধ নাও করে, নিষেধ করলে তো খেলেন না, নিষেধ না করলেও আপনাকে লক্ষ্য করে খেতে হবে তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাচ্ছেন কিনা, তাই না? জি তার মানে স্যার। বিবাদী জি পক্ষে এসে যদি নিষেধ নাও করে, আপত্তি নাও জানাই, তারপরেও আদালতকে দেখে নিতে হবে যে মামলাটা তামাদিতে বাড়িত কিনা। তাহলে 3 ধারার খারিজ আদেশ প্রদান, এটা আদালতের জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক। মানে আদালতও মানতে বাধ্য, খুবই স্ট্রিক্ট একটা আইন। এটাকে বলা হচ্ছে তামাদি আইনের মেরুদণ্ড। 3 ধারায় কিন্তু তামাদি আইনের ভিত হয়ে আছে, এটার উপরে জি সবকিছু তৈরি হচ্ছে। 3 ধারা না থাকলে কিন্তু তামাদি আইন ভ্যালুলেস হয়ে যেত। ধারা 4-এ বলা হচ্ছে আদালত বন্ধের দিন মেয়াদন্তে পুনরায় আদালত খোলার দিন মোকদ্দমা দায়ের করা যাবে, একদিন মাত্র সুযোগ। 4 ধারায় আছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। জি আর যথেষ্ট কারণ ও আদালতের সন্তুষ্টি সাপেক্ষে 5টি ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মকুব করা যাবে, এটা বলা হচ্ছে ধারা 5-এ। আমি যখন এগুলো পড়ছি বিধানগুলো, ধারা কততে আছে মনে মনে আসছে তো? জি স্যার। আপিল, অবশ্যই আসছে জি স্যার। স্যার। অ্যাপিল রিভিশন, রিভিউ, আপিল করার অনুমতির দরখাস্ত যেটাকে বলা হয় লিভ টু অ্যাপিল, যেখানে সরাসরি আপিল করা যায় না, আদালতকে বললাম স্যার এখানে তো আপিল করা যায় না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা আপিল দায়ের করব, মানে এই ধরনের আলাদা একটা পিটিশন। তাহলে পিটিশন ফর পারমিশন টু ফাইল এ লিভ টু। ফাইল অ্যান অ্যাপিল। লিভ টু অ্যাপিল ইজ এ পিটিশন টু জি সিক, জি জি টু সিক পারমিশন ফর ফাইল এ ফাইল অ্যান অ্যাপিল, তাই না? জি তাহলে জি আপিল করব, সেটার জন্য একটা দরখাস্ত দিচ্ছি, যদি মঞ্জুর হয় তাহলে আপিলটা করা যাবে, মঞ্জুর না হলে আপিল আর করা যাবে না। অন্য যে কোনো দরখাস্ত, এগুলো 5 ধারায় আছে। তাহলে 5 ধারায় 5টি ক্ষেত্রে প্রযোজ্য। মূল আইনের ক্ষেত্রে কিন্তু 5 ধারা প্রযোজ্য না। যদি মূল আইনের ক্ষেত্রেও 5 ধারা প্রযোজ্য করা হতো তাহলে 3 ধারা কোনো ভ্যালু থাকতো? জি জি না না না। 5 ধারার মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মওকুফ মূল মামলা বা শুটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই সিভিল মামলাকে কেস বলে না, কে বলে শুট, তাই না? জি আর 5 ধারা যে মেয়াদ বৃদ্ধি, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা কিন্তু বাধ্যতা না, এটা ডিসক্রিশনারি পাওয়ার। তাহলে যেটা আদালতের ইচ্ছার মধ্যে আছে, যেটা আদালতকে কনভিন্স করতে হয় তাহলে আদালত মঞ্জুর করে, সেটা হচ্ছে করতে পারে না ডিসক্রিশনারি করে। পাওয়ার। জি বৈধ বা আইনগত অপারগ, যেটা লিগ্যাল ডিসেবিলিটি, ঠিক আছে, জি 3টি আছে। একটা হচ্ছে নাবালকত্ব, যার নাবালকত্ব আছে তাকে বলা হবে নাবালক,
এখানে নাউন ব্যবহার করা হয়েছে, মাইনরিটি। ইংরেজি কি হবে? জি মাইনরিটি, নাউন। কিন্তু যার জি জি। মাইনরিটি আছে তাকে বলা হবে মাইনর। তার মানে একটা বিশেষণ আর একটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য। হ্যাঁ। অপ্রকৃতিস্থতা, এটার ইংরেজি হচ্ছে ইনফ্যান্ট, উচ্চারণ করা বিপদ। ও নির্বুদ্ধিতা, মানে জড়বুদ্ধ, তাই না? জি জি ইংরেজি স্যার। হচ্ছে ইডিয়ট। ইংরেজি মনে রাখা সহজ। এখানে কিন্তু দিয়ে দিয়েছি আমি। তা তিন ধরনের ব্যক্তি বৈধ অপরাধ হিসাবে গণ্য হবেন। তা যার নাবালকত্ব আছে সে নাবালক বা মাইনর, আর উন্মাদ বা ইনসান, জড়বুদ্ধি বা বুদ্ধ, যেটা বলি না কেন সেটা হচ্ছে ইডিয়ট। ছয় ধারায় বলা আছে। তাহলে ছয় ধারায় সংজ্ঞার মধ্যেই এই তিন ন্যাচারের মানুষকে লিগালি ডিজেবল, মানে সে মামলা করার জন্য কি না, মানে ইলিজিবল সামর্থ্যবান না। না, অপারগ। হ্যাঁ, এলিজিবল না, যোগ্য না। এই দুইটি ক্ষেত্রে ছয় ধারার বিধান প্রযোজ্য, মানে লিগালি ডিজেবল হলে দুইটি ক্ষেত্রে ব্যবহার করা যাবে: মূল দেওয়ানি মামলা এবং এই ধরনের কোনো কার্যক্রম, এবং জারি কার্যক্রমে। জারির ইংরেজি কি? এক্সিকিউশন। জারির ইংরেজি এক্সিকিউশন। চারটি ক্ষেত্রে ছয় ধারা বিধান প্রযোজ্য নয়। একটু আগে আমরা কি দেখলাম? পাঁচ ধারায় আপিল, রিভিউ, রিভিশন ও ডিক্রি জারি ব্যতীত অন্যান্য দরখাস্ত। তার মানে পাঁচ ধারা যেখানে প্রযোজ্য, ছয় ধারা সেখানে আবার প্রযোজ্য না, এরকম, তাই না? জি অন্তত একটি অপরাগতা থাকলেও তা আমাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে, সেটা ছয় ধারে বলা হচ্ছে। হ্যাঁ। আর কোনো ব্যক্তি অপরাগ অবস্থায় মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধি, যিনি কি সমর্থ, মানে লিগালি ডিজেবল না, তার জন্য তামাদি গণনা আরম্ভ হবে, এরও ছয় ধারে বলা হচ্ছে। সাত ধারা কি? একাধিক যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে একজনের যদি অপারগতা থাকে, একজনের, মানে সবারই যদি অপারগতা থাকে তাহলে স্থগিত থাকবে। আর যদি তিনজনের মধ্যে বা 10 জনের মধ্যে একজন যদি সমর্থ হয়, তার জন্য চলতে শুরু করলে সবার জন্য চলতে শুরু করবে। এটা সাত ধারার বক্তব্য। করবে। তাহলে একজনের জন্য তামাদি মেয়াদ গণনা আরম্ভ হলে তা সকলের জন্যই বিবেচিত হবে, এটাই বলতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ, সাত ধারায়। আর অপরাগত অবসানের পর মোকদ্দমা দায়েরের জন্য অতিরিক্ত সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া যাবে, এটা হচ্ছে আট ধারায়। তো এখানে দেখলেন ছয় ধারাও সুবিধা দিল, সাত ধারাও সুবিধা দিল, আট ধারা একটু অসুবিধা দিচ্ছে না? 3 বছরের বেশি আমি সময় পাবো না। তার মানে 3 বছর একটা সময়টাকে লিমিটেড করে দিচ্ছে না? জি জি। তাহলে আট বেঁধে ধারা দিচ্ছে হচ্ছে সময়। লিগ্যাল ডিসেবিলিটির কি ব্যতিক্রম, তাই না? জি, তার এর মানে আমি বিশেষ যদি ব্যতিক্রম। লিখিত কোনো প্রশ্ন করি যে আইনগত অক্ষমতার সুবিধা অসুবিধা বর্ণনা করুন, তাহলে ছয় সাত হচ্ছে সুবিধা, আর আট নয় হচ্ছে অসুবিধা। আপনারা এখানে লিখে রাখতে পারেন, আট ছয় সাত সুবিধা, আর আট নয় অসুবিধা। এই নোট পাওয়ার পরে লিখে রাখবেন পাশে, এখন আপাতত কাগজে লিখেন। জি স্যার। 6 ও 7 নং ধারার, যেটা বৈধ অপারগতার বিধান, অগ্রকয়ের, এটা প্রিয়াম্পশন মোকদ্দমার জন্য প্রযোজ্য নয়, এটা আট ধারা। এখানে একটা ব্র্যাকেট অতিরিক্ত হয়ে আছে। তাহলে অগ্রকয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অগ্রকয় মানে আমার ভাই সম্পত্তি আমার কাছে না বিক্রয় করে অন্য একটা অন্য ব্যক্তির কাজ। কাছে বিক্রয় করছে, মানে আত্মীয়র বাইরে, জি জি সেক্ষেত্রে ওই ভাইয়ের অন্য কাছে বিক্রয় করা সম্পত্তি আমি প্রিয়াম্পশন মামলা করে ফিরিয়ে আনতে পারবো। বুঝতে পেরেছেন? জি প্রিয়াম্পশন সাধারণত তিনটা আইনে হয় মামলা। একবার মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা তা স্থগিত করবে না, এটা হচ্ছে নয় ধারা বিধান। তাহলে নয় জি, ধারাটাও কি? প্রমাণের। অসুবিধা। আমি যেটা বললাম, কি অসুবিধা? মনে করেন একজন ব্যক্তি নাবালক ছিল, 17 বছর বয়স, 1 বছর পর সে সাবালক হলো, তাহলে 1 বছর অপরাধ ছিল, তাই না? জি তাহলে সে তার নাবালকত্ব অবসান হয়ে গেল, এবং সে 2 দিন ভালো ছিল, 2 দিন পর আবার কি হয়ে গেছে? ইনসান, পাগল হয়ে গেছে, উন্মাদ জি। হয়ে গেছে। তার মানে 2 দিন যে সুস্থ ছিল, তাকে ওই 2 দিনের মধ্যে মামলা করতে হতো। এখন সে যদি ওই 2 দিনের মধ্যে মামলা করেনি, পরবর্তীতে যে তার অপারগতা, এটার জন্য আর যে সময় চলমান শুরু হয়ে গেল, সেটা আর থামবে না। এটা বন্ধ। তার মানে তামাদির জি যে ঘড়ি চলতে শুরু করেছে একবার, সেটা আর থামবে না। মনে করেন কোনো ম্যানুফ্যাকচারার যদি ঘড়ি কি করে, তৈরি করে, তাহলে ব্যাটারি যখন লাগিয়ে দেবে তখন ঘড়ি চালু হয়ে যাবে না? জি। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত ঘড়ি আর থামবে কি? চলতে থাকবে, তাই না? করবে জি।
তো এরকম মানে একবার চালু হলে সেটা আর থামবে না, 9 ধারা ঘড়ির মতন। আইনানুগ কার্যধারায় যে সময় গণনা হতে বাদ যাবে। আইনানুগ কার্যধারা কোথায় হয়? আদালতে হয়। মানে আদালত এবং আদালতের যারা স্টাফ আছে তাদের যে কাজগুলো, সেই কাজের জন্য যদি আপনার সময় লস হয়, সেই সময়টা আদালত আপনাকে ফিরিয়ে দিবে। কারণ এটা আপনার গাফলতি না, আদালতের প্রসিডিউরাল লুপহোলস। বুঝতে পেরেছেন? জি জি স্যার। 4টি ক্ষেত্রে কি কি? যে দিন হতে গণনা শুরু, মনে করেন একটা মামলার রায় হলো, তো হলো আজকে রায় হলো 18 তারিখ, তাহলে 19 তারিখ থেকে কাউন্ট হবে আপিল কতদিনের মধ্যে করা যাবে সেই টাইমটা। বুঝতে পেরেছেন? জি কারণ জি রায় তো বিকেলের দিকে দেয়, তো বিকেলে দিলে তো দিন তো শেষই হয়ে গেল, সেদিন কাউন্ট করলে তো অন্যায় হবে, মানে তাই না? একদম জি রায় ঘোষণার দিন, আচ্ছা এই যে রায় ঘোষণার দিন উদাহরণ দিচ্ছিলাম, আর যে দিন গণনা শুরু মানে কজ অফ অ্যাকশনের দিন। বুঝতে পেরেছেন? মানে কজ অফ অ্যাকশন যদি শুরু হয় বিকেলে, সেদিন তো আর মামলা করতে পারছি না, রাত্রে শুরু হতে পারে। বুঝতে পারলাম? রাত 8টায় শুরু জি হলো, তাহলে সেই দিন আর মামলা করতে জি পারবো? তাহলে সেই দিনটা বাদ যাবে। জি রায়ের জন্য নকল পেতে ব্যপ্ত সময়, আমি দরখাস্ত দিলাম 1 মাস পরে নকল পেলাম, তাহলে এই যে 1 মাস দেরি হলো সেটার দায় কি আমার? আদালতের স্টাফদের। না। কেন আমাকে তাড়াতাড়ি নকল দেয়নি? তাই আদালত এটা আপনাকে ফিরিয়ে দিবে। এটা 5 ধারায় মওকুফ চাইতে হবে না, 12 ধারায় আপনাকে হেল্প করবে। রোয়েদাদ এর জন্য, রোয়েদাদের নকল পেতে ব্যপ্ত সময়। রোয়েদাদ এক প্রকার রায়। কোথাকার রায়? শ্রম আদালত বা সালিশের রায়। এই শ্রম আদালত বা সালিশের রায়কে রোয়েদাদ বলে, ইংরেজি হচ্ছে অ্যাওয়ার্ড। যদি প্রশ্ন আসে অ্যাওয়ার্ড শব্দের অর্থ কি, উত্তর হবে রোয়েদাদ বা শ্রম আদালত বা ধন্যবাদ। সালিশের রায়। ঠিক আছে? বারো জি ধারাতেই আছে, 12 ধারা শেষ। ফাইনাল টাচ নোটের স্মৃতি মনে পড়ছে? না, ফাউন্ডেশন নোটিস স্যার। সরি, ফাউন্ডেশন নোটের স্মৃতি মনে পড়ছে? ফাউন্ডেশন জি জি ফাউন্ডেশন স্যার, নোটে তো পড়ছি এইভাবে স্যার। আছে, এটা চার্ট জি আকারে আছে, লিস্ট আকারে, তাই না? জি জি হ্যাঁ। এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসী ব্যয়িত সময় বাদ যাবে। মামলা করতে হবে এক কোর্টে, ভুল করে আমার জুনিয়র যে আরেক কোর্টে, বা আমার মুহুরি যে আরেক কোর্টে মামলা দাখিল করে আসলো, আমি বুঝতে পারলাম না, তারপরে সমন জারি হয় না, সমন জারি হয় না। পরে খোঁজ খবর নিতে যে দেখছি আহ, যে রেজিস্টারে মামলার ডেট দিবে, রেজিস্টারে মামলা নাই আমার। কেন মামলা নাই? কারণ ভুল আদালতে দিয়ে আসছে। তাহলে ভুল জায়গায় চলে। জুনিয়র ভুল আদালতে দিয়েছে, সেটা রেজিস্টারে উঠলেও মানে রেজিস্টারে তুলবে না, তো ওখানে ফেলে রাখবে। এখনকার যুগে কি হবে, ফোন দিবে যে লার্নেট, এটা তো ভুল আদালতে দিয়ে এসছেন, তাড়াতাড়ি নিয়ে যে ওই কোর্টে নিয়ে যান, তাই না? জি সে রেজিস্ট্রার যদি জি মামলা ফাইলিং করতে যায়, রেজিস্টারে তোলার সময় যদি দেখে যে ভুল আদালতে আসছে, তাহলে নিশ্চয়ই উনি ফোন দিয়ে সতর্ক করবেন। তাহলে 14 ধারাটা খুব একটা বর্তমান যুগে আর কার্যকর না, তারপরও ভুল হতে পারে। আচ্ছা আমি কি করি? আমি নিজে ফাইলিং করতে গেলে সাধারণত আমি নিজে থাকার চেষ্টা করি, এবং আমার সামনে বলি এটা রেজিস্টার পূরণ করেন। রেজিস্টার পূরণ করবার একটা ধার্য তারিখ দেন, মামলার নাম্বার দেন, তাহলে মামলার নাম্বার, আচ্ছা ধার্য তারিখ এবং রেজিস্টারে সঠিকভাবে পূরণ হলো কিনা সেটা দেখবো। এবং বলবো সমনের যে ইস্যু, মানে সমনটা এটা সাইন করে, আপনি সাইন কর মানে জজ সাহেবের সাইন নিয়ে এটা দ্রুত নেজারত শাখা বা ডেসপাস শাখায় পাঠাতে হবে। তাহলে সেই শাখা থেকে সমন যে প্রসেস সার্ভার, তারা না, যারা সমন জারি করে বেড়ায়, জারিকারক, পায়ে হেঁটে সমন নিয়ে যাবে, এবং পোস্ট অফিসের মাধ্যমে যেগুলো দেওয়ার, সেগুলো পোস্ট অফিসে পাঠিয়ে দিবে। ঠিক আছে? জি এই কাজগুলো আমি করে ফেলি, মানে আমি মামলা ফাইলিং এর আগে সময় নেই, ফাইলিং হয়ে গেলে রকেট গতিতে চলবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর 14 ধারার বিধান মূল মামলা এবং যে কোনো দরখাস্তের জন্য প্রযোজ্য। বুঝতে পেরেছেন? কিন্তু আপিল, রিভিউ, রিভিশনের জন্য প্রযোজ্য নয়। কেন? ভাই আপনি মূল মামলা ভুল করতে পারেন, ভুল জায়গায় দিতে পারেন, কিন্তু একটা মামলা রায় হয়ে গেছে, কোন আদালতে রায় হলো আপনার মাথায় নাই, নলেজে নাই। হ্যাঁ, অবশ্যই থাকবে। জি নলেজে যেহেতু আছে, তাহলে এই আদালতের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করতে হয় এটা আপনি সিভিল প্র্যাকটিস করলে অবশ্যই জানেন, জি তাই না? এটা অভ্যাসে পরিণত জি হবে, আর আইনও তো শিখছেন। তাই আপিল, রিভিউ, রিভিশন ভুল আদালতে দেওয়ার সম্ভাবনা কম। দিতে গেলে ফেরতই দিয়ে দিবে সঙ্গে সঙ্গে, যে এটা চলবে না, এখানে চলে যান। তবে হ্যাঁ, এবং এক্ষেত্রে বাস্তব, excuse চলবে না। বাস্তবে এরকম হয়েছে, বাস্তবে এরকম হয়েছে, কিছু কিছু জায়গায় এরকম হয় যে মামলা করতে হবে হাইকোর্টে, ভুল করে জেলা জজে আপিল করছে বা রিভিশন করছে, কিন্তু হাইকোর্টে করতে হবে, তখন জেলা জজ প্রথম শুনানির দিন বা অ্যাডমিশন হিয়ারিং এর দিনই সেটা রিজেক্ট করে দিবে। বুঝতে পেরেছেন? কারণ জেলা জজের জি মাথায় তো আছে এটা এখানে হবে কিনা। সেটাই।
প্রতারণা বা প্রবঞ্চনা, যে ইফেক্ট অফ ফ্রড। কেউ যদি কোনো প্রতারণা করে, তাহলে প্রতারণা যেদিন জানতে পারলেন সর্বপ্রথম, সেদিন থেকে তামাদির গণনা শুরু হবে, মানে কজ অফ অ্যাকশন সৃষ্টি হবে। আর যদি দলিল কেউ জাল করে রাখে এবং সেই দলিলটা যখন আপনি হাতে পেলেন সেদিন, মনে করেন একটা দলিলের ফটোকপি পেয়েছেন, কিন্তু ফটোকপি দিয়ে তার মামলা হবে না, তখন আপনি এই দলিলের ফটোকপি নিয়ে সাব রেজিস্ট্রার অফিসে আবেদন করবেন যে এই সেম একটা দলিল আছে কিনা চেক করে দেখেন, যদি থাকে সার্টিফাইড কপি দেন, জবেদা নকল দেন। এই জবেদা নকল নিয়ে কি করবেন? মামলা করে দিবেন দলিল বাতিলের, বা আমার জন্য বাধ্যকর নয় বলে মামলা করবেন, ঘোষণামূলক। তাহলে যেই দিন আপনি সার্টিফাইড কপি হাতে পাবেন সেই দিন কি দলিলটি উপস্থাপন করতে সক্ষম হবেন, তাই না? জি আর আপনার কাছে সার্টিফাইড কপি না আসলে তা দিতে পারবেন না। আর যেটা মূল করে রাখছে জাল দলিল, কিন্তু যেটা মেন মানে প্রাইমারি এভিডেন্স যেটা, সেটা তো জালিয়াতি কারকের কাছে আছে, তাই না? প্রতারণামূলকভাবে তৈরি কারকের কাছে আছে, আপনাকে তো আর দিবে না। আপনি হয়তো ফটোকপি পাবেন। তাহলে সেই দিন হতে গণনা শুরু হবে। তাহলে 18 ধারায় দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মানে ডকুমেন্টারি প্রতারণা, একটা ডকুমেন্ট ছাড়া প্রতারণা। ঠিক আছে? যারা ডকুমেন্টস দিয়ে প্রতারণা, সেটা ডকুমেন্ট হাতে আসতে হবে। আর ডকুমেন্ট ছাড়া যেটা প্রতারণা, সেটা জানতে পারতে হবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার লিখিত স্যার। লিখিত প্রাপ্তি স্বীকারের ঘোষণা, যেটা ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। তাহলে এমন স্বীকৃতির দিন হতো যেদিন কেউ স্বীকার করে নেবে। আমরা অ্যাডমিশন পড়লাম না 17 থেকে 21 ধারা পর্যন্ত? তো কোনো জি কিছুর ইন রাইটিং কেউ অ্যাডমিট বা অ্যাকনলেজ করে নিলে, স্বীকার করে নিলে, সেদিন থেকে তো আমাদের গণনা শুরু হবে। 19 ধারায় আছে, নতুন বাদী বা বিবাদী যদি পক্ষভুক্ত হয়, মানে বাদী বা বিবাদীর আত্মীয় মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান স্ত্রী কি করলো, এ মামলায় পক্ষভুক্ত হলো, আরেকটা কারণে পক্ষভুক্ত হতে পারে, যেটাকে বলে মিস জয়েন্ডার। মিস জয়েন্ডার মানে মামলায় বিবাদী হবে 10 জন, তার মধ্যে 2 জনের নামে মামলা করছে, 8 জনের নামে মামলা করেনি। বাকি 8 জন জানতে পারলেন, তারা এসে মামলায় পক্ষ হওয়ার জন্য আবেদন জন করলেন, হলো। জয়েন্ট হলেন। তাহলে মিস জয়েন্ট হলে জয়েন্টের জন্য, পক্ষভুক্তর জন্য আবেদন করা যায়। কি আছে আবার স্যার? মূল বাদী মারা গেলে তার পক্ষে কি পক্ষভুক্ত হওয়া যায়। ঠিক আছে? তো যেদিন পক্ষভুক্ত হবে সেদিন থেকে তার জন্য তামাদির গণনা শুরু হবে। যেমন একটা আপনি বিবাদ হিসেবে পক্ষভুক্ত হলেন, তো আপনার জন্য কি লিখিত জবাব দেওয়ার জন্য সময় হচ্ছে 60 দিন, কিন্তু আপনি এইদিকে চলে গেছে আরো 50 দিন, তাহলে 10 দিনের মধ্যে দিতে হবে এমন না। আপনি যেদিন পক্ষভুক্ত হলেন সেদিন থেকে আপনার 60 দিন শুরু হবে লিখিত জবাব দেওয়ার জন্য। এই 60 দিনের মধ্যে যদি না দেন, তাহলে কিন্তু আপনাকে কস্ট দিতে হবে, টাইম পিরিয়ড দিলেই কস্ট। বুঝতে পেরেছেন? জি। আদেশ 17-তে ফ্রি পাওয়া যাবে 4টি, তাই না? আর জি স্যার। মুলতবি। হ্যাঁ, মুলতবি মানে জি টাইম জি পিটিশন দেওয়া যাবে 4টি, এবং জি কস্ট সহ 3টি, তাই না? জি অবিরাম চুক্তিভঙ্গ ও অন্যায় করলে তাহলে কি হবে, যেটা কন্টিনিউইং ব্রিচেস অ্যান্ড রংস, প্রতিবার চুক্তিভঙ্গের বা অন্যায়ের প্রতি মুহূর্তে নতুন করে তামাদি মাছ চোরা, মানে একদিন আজকে চুক্তি করলো, 5 দিন পরে সেটা ভেঙে ফেললো, ভেঙে ফেলার পর আবার সরি বলে আবার চুক্তি করলো, তাহলে কি হবে? আচ্ছা একটা, আবার যখন ভাঙবে তখন নতুন থেকে করে শুরু হ্যাঁ, চুক্তি, হবে। আচ্ছা নতুন তখন খুব, করে থেকে শুরু তো হবে। আমাদের নিয়ে হ্যাঁ, হবে। খুবই ইন্টারেস্টিং উদাহরণ দিই। মনে করেন এ এবং বি দুইজনের বিয়ে হলো, একটা ছেলে একটা মেয়ে। বিয়ে হওয়ার পরে 1 মাস পরে তালাক দিয়ে দিল একজন আরেকজনকে। তালাক দেওয়ার পরে এখন তালাকের থেকে তার কি 3 বছরের মধ্যে মোহরানার মামলা করতে হবে, তাই না? জি জি। মোহরানা আদায়ের মামলা 3 বছরের মধ্যে করতে হয়, আজকে আমরা পড়বো। হ্যাঁ। তো এখন প্রথম যে তালাক দিল সেটা 3 বছরের মধ্যে করতে হবে, কিন্তু তালাক দেওয়ার সে 6 মাস পরে আবার বিয়ে করলো ওই সেম ওয়াইফকে। হাজবেন্ড তালাক দেওয়ার পরে আবার ওয়াইফকে বিয়ে করলো, হতে পারে না এরকম, হয় না? কি হয়? জি হয় স্যার। তো। আবার মিল হয়ে গেল, রিসেন্টলি মানে বিচ্ছেদ হয়েছিল, আবার কি হয়ে গেল, হ্যাঁ হয় মিলন স্যার হয়ে হয়। গেল, এক হয়ে গেল, মানে সেকেন্ড ম্যারেজ করলো একই ব্যক্তিরা। আচ্ছা, করার পরে আবার কয়েক মাস পরে আবার তালাক দিল। এখন বলেন, মোহরানার টাকা আদায়ের জন্য প্রথম থেকে গণনা শুরু হবে প্রথম তালাক থেকে না সেকেন্ড তালাক থেকে? সেকেন্ড তালাক থেকে স্যার। তাহলে এটা বেসিস অফ কন্ট্রাক্ট, বুঝেছেন? জি হ্যাঁ। স্যার। জি তাহলে স্যার। এক তালাকটা কিন্তু আপনি যখন বিয়ে করেন তখন কি সারা জীবনের জন্য, তাই না? আবার জি জি জি। যখন আপনাকে ওই কনে পক্ষ আপনার হাতে মেয়েকে তুলে দেয় তখন কি বলে, সঁপে দেয়, তাই না?
জি স্যার। যখন সঁপে দেয়, অর্পণ করে, তখন জি। বলে যে আমরা মানুষ করলাম, এখন তুমি মানুষ করো, মানে এর দায়িত্ব তোমার, ভরণ পোষণ করো। ভরণ জি। পোষণ সবকিছু। হ্যাঁ, এভাবে বিস্তারিত বলে, উপদেশ দেয় এবং কথা দিয়ে নেয় হাতে হাত নিয়ে। ঠিক আছে, প্রমিস করায়। তো এই প্রমিস তালাক দিলে কি আর থাকবে? ভেঙে যায় না? এই ভেঙে যায়। হ্যাঁ। বিয়ে হচ্ছে একটা সিভিল কন্ট্রাক্ট। এই সিভিল কন্ট্রাক্টটা জি। তালাকের মাধ্যমে ভেঙে গেল না? জি আবার স্যার। আবার যারা হিন্দু তাদের কি 7 পাকে বাঁধা হয় অগ্নিকে সাক্ষী রেখে, এবং তাদের কিন্তু তালাকের অপশনই নাই। কিন্তু বর্তমানে আধুনিক যুগে তারা কি বিয়ে করে? স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে। মানে সব, কোনো ধর্ম মেনে তারা বিয়ে করে না। অনেক জায়গা আছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, মুসলমানরাও করতে পারবে। তাহলে এটা ইন্টারন্যাশনালি চলে। আচ্ছা, সেইটাতে আবার ডিসোলুশন, ডিসোলুশন মানে তালাক, তালাকও করা যাবে। ঠিক আছে। তো কন্ট্রাক্ট, বিচ, এই হচ্ছে বিষয়। আর রংটা কি? মনে করেন আপনার জমিতে মানুষ প্রবেশ করে, আপনার ধান খেতে প্রতিবেশী গরু নিয়ে ঢুকেছে, তার ধান খেয়ে ফেললো, তাহলে কি রং করলো? অন্যায় করলো, তাই না? তো যেদিন প্রথম ঢুকলো সেদিন অন্যায় করলো, পরের দিন আবার ঢুকেছে, আবার অন্যায় হলো। তাহলে প্রথম দিন থেকে তো আমাদের মেয়াদ গণনা শুরু হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন যখন প্রবেশ করলো তখন দ্বিতীয় দিন থেকে আবার আবার দ্বিতীয় শুরু তলাক হবে, শুরু। প্রথম দিনটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার হলো? জি। তাই এটা বলা হচ্ছে প্রতি মুহূর্ত থেকে, মানে যতবার করবে ততবার লাস্টেরটা কাউন্ট হবে, আগেরটা নয়। ক্লিয়ার? হুম। জি স্যার। হ্যাঁ কেন স্যার, জানি মনে ক্লিয়ার। হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে উদাহরণ দিয়ে। স্যার তারিখ এখানে দিয়ে মনে প্রশ্ন, হয় তারিখ দিয়ে স্যার যদি এখানে প্রশ্ন মনে আসে বুঝে নেবেন কোনটা হবে। স্যার এখানে মনে হয় যে ওই যে ব্র্যাকেটের মধ্যে মনে হয় ধারা 23টা লেখা মনে হয় মিস টাইপিং হয়েছে না স্যার? হ্যাঁ, এখানে ধারাটা আপনারা যুক্ত করে নেবেন দেখে। আচ্ছা, আমি নেক্সট প্রিন্টে করে দেবো নি। আর এখানে লাল করে রাখছি, ভিডিওতে দেখবেন যেখানে লাল সেখানে সংশোধন করে নেবেন কথা শুনে। ঠিক আছে। জি। হ্যাঁ। সুখাধিকার, এটাকে আবার বলে ব্যবহার সত্ত্ব, এটাকে বলে বর্ত সত্ত্ব। এই তিনটা বাংলা আমি শুনেছি এটার। আর এটা আচ্ছা। ইংরেজিতে বলে অ্যাকুইজিশন অফ রাইট অফ ইজমেন্ট, সংক্ষেপে কি? ইজমেন্ট। ইজমেন্টের তিনটা ইসমেন্ট। বাংলা হুম হুম। শুনলাম, আরো নতুন নতুন বাংলা আসতে পারে। মালিকের জ্ঞাতসারে, মানে মালিক দেখলো যে আমার জমির উপর দিয়ে যাচ্ছে কেউ, কিন্তু অনুমতি ছাড়া, অনুমতি নিলাম না, এমনি যাচ্ছে, কিছু বললো না, যেতে আছে যেতে আছে যেতে আছে, 20 বছর গেলাম, তাহলে এটা আমার সুখের অধিকার হয়ে গেল। নিরবিচ্ছিন্ন ভাবে, মানে একটা না, কন্টিনিউয়াসলি, শান্তিপূর্ণ ভাবে, মানে বাধা দিল না, তাহলে শান্তিপূর্ণ ভাবে। ও অধিকার হিসেবে আহ, ব্যক্তিগত সম্পত্তির মতো করে 20 বছর ব্যবহার করতে হবে। এবং একই ব্যবহার যদি সরকারি সম্পত্তি হয় সেক্ষেত্রে, সেক্ষেত্রে 60 বছর। এই 7 বছর। গত 25 সালে এই 60 বছর দিয়ে প্রশ্ন এসেছিল, এবার 20 বছর দিয়ে আসতে পারে। অথবা এই যে এই অপশনগুলো, নির্বচ্ছিন্ন, শান্তিপূর্ণ, অধিকার হিসাবে, এই তিনটা পয়েন্ট আসতে পারে, মনে রাখবেন। ঠিক আছে। জি। তাহলে ব্যবহার করলে সেটা কি হবে? সুখাধিকার। কত ধারায় আছে? 26 ধারায়। সুখাধিকার নিয়ে গল্প শেষ। এটা আবার লিখিত প্রশ্ন থেকে প্রশ্ন তুলে দিয়ে বলতে পারে যে কত তারিখে মামলা করতে হবে। 28 ধারার আরেকটা বিষয় আছে, বিতর্কের নির্ধারিত সময় শেষে কোনো সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ বিবাদীর বিরুদ্ধ বা জবরদখল বলে সত্ত্ব অর্জন হবে। অ্যাডভার্স পজিশন, কেউ যদি কারো সম্পত্তি জোর করে 12 বছর ভোগ দখল করে, তাহলে সেই সম্পত্তির মালিক সে হয়ে যাবে। এটা 28 ধারায় বলছে। আচ্ছা, 26 ধারার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মূল নোটে দেখে নেবেন, ফাউন্ডেশন নোটে, যে 2 বছরের মধ্যে মামলা করতে হবে। 20 বছর পার হয়ে যাওয়ার পর 2 বছরের মধ্যে মামলা করে ওই সুকুয়াধিকারকে আটকানো যাবে। আর 2 বছরও যদি পার হয়ে যায় সেটা আর আটকানো যাবে না। জি। অনেকটা এরকম, আপনি নারিকেল গাছ লাগিয়েছেন, নারিকেল গাছ, নারিকেল গাছে ফল আসতে নাকি 10 বছর সময় লাগে, এটা বাস্তব। আমি 2003 সালে যখন কলেজে উঠি তখন 5টি নারিকেল গাছ লাগিয়েছিলাম নিজ হাতে। ঠিক 10 বছর পরে, ঠিক 10 বছর পরে 13 সালে কিন্তু ফল আসছে। মানে একেবারে, একেবারে বাস্তব হয়ে গেছে আমার ক্ষেত্রে। তো আচ্ছা। নারিকেল গাছ মনে করেন ফল আসলো 10 বছর পরে। এখন এই নারিকেল গাছটা প্রথমে ডাব আসবে, গ্রিন কোকোনাট, তারপরে কোকোনাট হবে মানে পাকা নারিকেল। তারপরে সেটা যদি আমি না পেড়ে নিই তাহলে নারিকেলটা পড়ে নষ্ট হয়ে যাবে না? জি। জি। তার মানে নারিকেল গাছ তৈরি হতে 10 বছর লাগে, এবং মনে করেন নারিকেল তৈরি হতে আরো লাগছে কি 2 মাস ধরে নিলাম, তাহলে 10 বছর 2 মাস। তাহলে নারিকেলটা পরিপক্ক হতে আমার 10 বছর
লাগলো গাছ হতে, এবং এই 2 মাসের মধ্যে আবার ফলটা না ছিঁড়ে নিলে ওই ফলটার খেতে পাবো না। তাই এখানে 20 বছরের সাথে 2 বছরের একটা হিসেব আছে, বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? জি আর এটা আমি ফাউন্ডেশন ক্লাসে আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। সংরক্ষণ বা সেভিংস এই অত্র আইন প্রভাবিত করবে না, অর্থাৎ প্রযোজ্য নয় কোন কোন ক্ষেত্রে। 1872 সালের চুক্তি আইনের 25 ধারা, বিবাহ বিচ্ছেদ আইন এবং সুখাধিকারের আইনের আওতাভুক্ত, সুখাধিকার কিন্তু একটা আইন আছে আলাদা, 26, 27 ও 2-5, এই আইনের 2-5-এ কিন্তু সুখাধিকারের কি দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। ইজমেন্টের ডেফিনেশন আছে 2-5-এ। প্রশ্ন আসতে পারে দ্য লিমিটেশন অ্যাক্টের কত ধারায় সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে? অপশন কতে দিল কি 26, অনেকে 26 পূরণ করে দিবে, দিবে না? জি জি দেবে। কিন্তু সুখাধিকারের সংজ্ঞা আছে কিন্তু 2-এর উপধারা 5-এ, দেখে নেবেন ফাউন্ডেশন নোটে। যে বিবাদী সুখাধিকার নিয়ে বিদেশ চলে গেলেন, জি আছে, হ্যাঁ, 5-এ আছে। তো এখানে একটা আবার মনে রাখার কৌশল আছে, তাই না, ফাউন্ডেশন নোটে। জি তো জি ধারা স্যার। প্রযোজ্য নয় এগুলো, এটা 29 ধারায় আছে, তামাদি আইনের 29 ধারায় আছে, ঠিক আছে? জি 26 ধারা, 27 ধারাতে আছে কি, 27 ধারা মনে করেন একজন হিন্দু ব্যক্তি, তার সম্পত্তির উপর দিয়ে মানুষ চলাচল করছে। এখন হিন্দু ব্যক্তির চলাচল করতে করতে হয়ে গেছে মনে করেন 15 বছর, আর যদি 5 বছর তিনি বেঁচে থাকতেন তাহলে ভালো হতো। তাহলে কি হলো, 15 বছর ভোগ দখল করতে দিয়ে তিনি যদি মারা যায়, তাহলে স্ত্রী জীবন সত্ত্ব পাবে সেই সম্পত্তিতে। লাইফ লাইফ টাইটেল জীবন সত্ত্ব কি, মানে হিন্দু মহিলারা বাস্তবে স্বামীর সম্পত্তির কি হয় না, উত্তরাধিকার হয় না, অংশগ্রহণ এবং করুন। কন্যারাও জি হয় না। জি হ্যাঁ, হিন্দুরা উত্তরাধিকার যেটা, তাদের দায়ভাগ নীতি বলে, আমাদের কি ওয়ারিশন, তাই না, জি সাকসেশন জি। বলে। ওদের কি বলে, আমাদের দায়ভাগ। ফারায়েজ বলে, ওদের বলে হচ্ছে দায়ভাগ, দায়ভাগ আইন। তো হিন্দু দায়ভাগ দায়ভাগ বলে, আইনে হ্যাঁ। যেটা বলা হচ্ছে যে ওই বাবার সম্পত্তি কন্যারা পাবে না, আবার স্ত্রীও পাবে না, কিন্তু স্ত্রী কি পাবে, হ্যাঁ, স্ত্রী জীবন সত্ত্ব পাবে, মানে যতদিন তিনি, কারণ হিন্দু মতে কিন্তু বিধবা কখনো বিয়ে করতে পারবে না, যদিও জি বিধবা বিবাহ চালু করে গেছেন এক মহৎ ব্যক্তি, তাই না? জি তার আগে ঈশ্বরচন্দ্র সতীদাহ বিদ্যাসাগর। প্রথা ছিল, সেটা আবার বন্ধ করা হয়েছে, খুবই খারাপ জিনিস জি ছিল। জি রাজা রামমোহন রায়। হ্যাঁ, তো সতীদাহ এবং তার পরবর্তীতে সতীদাহ প্রথা বন্ধ করার পরে বিধবার কে দায়িত্ব নেবে, তাহলে বিধবা বিবাহ চালু করতে হবে। আমরা ইতিহাস পড়লে এটা পাই খুব সুন্দরভাবে। আচ্ছা, তো এইটা কেন করা হয়েছে? এখন আইনে তাকে জীবন সত্ত্ব দিচ্ছে কেন? কারণ ওই মহিলা যতদিন বেঁচে থাকবে, স্বামীর মানে মিস্টার মারা গেলেও মিস্টারের মিসেস হিসেবে তাকে বেঁচে থাকতে হবে, মানে বিধবা হিসেবে থাকতে হবে ওই মৃত হিন্দু ব্যক্তির। তাহলে তাকে তো চলতে হবে। তাহলে তার স্বামীর সম্পত্তি সে ভোগ দখল করতে পারবে কিন্তু বিক্রয় করতে পারবে না। এটাকে বলে জীবন সত্ত্ব। দিস ইজ নট এ অ্যাবসুলেট টাইটেল। অ্যাবসুলেট টাইটেল মানে আমি যা খুশি তাই করতে পারবো, বিক্রি করতে পারবো, দান করতে পারবো, মর্টগেজ দিতে পারবো, দিয়ে লোন নিতে পারবো, ট্রান্সফার অফ প্রপার্টিতে যতভাবে ট্রান্সফার করা যায় সব করতে পারবো। কিন্তু যার জীবন সত্ত্ব আছে, অ্যাবসুলেট টাইটেল নাই, মানে একেবারে মালিকানা নাই, সে কিছুই করতে পারবে না, শুধু ভোগ করতে পারবে। বোঝা গেল? জি এবং তার যদি নাবালক সন্তান থাকে, তাহলে নাবালক সাবালক হয়ে গেলে ওই সম্পত্তির মালিক মায়ের কাছ থেকে সে পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি জি। রাইহান আলী ভাই, জি, আপনি স্যার। একটু স্ক্রিনে দাগ দিচ্ছেন, এগুলো করলে ক্লাসের সময় নষ্ট হবে। রায়হান আলী ভাই, স্ক্রিনে আপনি দাগ দিলে সমস্যা নাই, কিন্তু আপনি অপশনে প্রবেশ করে ঘাটাঘাটি করছেন, জুম শেখার চেষ্টা করছেন। দেখেন ফ্লো নষ্ট হয়ে গেল আমার, যেটা বলছিলাম। তো এটাকে বলছে জীবন সত্ত্ব, যতদিন বেঁচে থাকবে ততদিন। আবার ওই যে নাবালক সন্তান যখন 18 বছর পূর্ণ হবে, ওই সম্পত্তি বাবার সম্পত্তি সে পেয়ে যাবে, আর তখন আর জীবন সত্ত্ব তার থাকবে না, আর মায়ের দায়িত্ব তখন সে নিবে। বুঝতে পেরেছেন? এখন জি নাবালক যদি সন্তান না থাকে, নিঃসন্তান যদি হয়, কন্যা হয় যদি, তাও তো পাবে না। তাহলে জি না। ওই বিধবা হিন্দু নারী মারা গেলে ওই সম্পত্তিগুলো তাদের ভাইয়ের কাছে চলে যাবে, মানে বংশীয় সম্পত্তি বংশেই থাকবে, বংশের বাইরে যাবে না। ক্লিয়ার হলো? জি জি স্যার। এরপর এই যে অনুচ্ছেদ, আমার ফাউন্ডেশন নোটে এইভাবে কিন্তু চার্ট করা আছে, তাই না? জি স্যার। এখানে পুরো চার্ট নাই, যেগুলো এক্সক্লুসিভ হ্যাঁ, মানে
এই শর্ট নোটে আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে হুম, একটা টেকনিক দেখেন, এখানে 90 দিন, 90 দিন, 90 দিন মানে 3 মাস, তাই না? জি, তার দ্বিগুণ হচ্ছে 6 মাস, 6 মাস। 6 মাসের দ্বিগুণ হচ্ছে 1 বছর। খুব সুন্দর ডাবল হয়ে যাচ্ছে না? জি, এখানে একটু ব্রেক হয়েছে। কি ব্রেক? এখানে ডাবল না করে করেছে 1.5 গুণ, মানে 3 বছর, ঠিক আছে। তো 3 বছর যে জি, মেয়াদ হয় অনেকগুলো, এটা তো মনে থাকবে, তাই না? জি, তো এখানে আবার মাঝখানে এরা দুইজন কি করছে 1 বছর, এরা দুইজন করছে হচ্ছে 113 এবং 114, 12 ধারায় সুনির্দিষ্ট চুক্তি বলবৎ করার জন্য, চুক্তি প্রবলের মামলা মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, এসআর অ্যাক্টের 12 ধারায়। জি, এইটা কিন্তু 2004 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই 2004 সালে 28 নং আইন দ্বারা 3 বছর, 1 বছর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, মানে আগে 3 বছরই ছিল, মানে তিনের ক্যাটাগরিতে এসে ছিল, তিনের দলে। কিন্তু এটা জি, 4 সাল থেকে এটা 1 বছর, মানে 2 বছর ডিলিট করা হয়েছে। এবং 35 ধারায় চুক্তি রদের জন্য, মানে রেজিস্ট্রেশন যেটা, এটার জন্য 3 বছরকে 1 বছর করা হয়েছে এই একই সালে। তার মানে এরাও তিনে ছিল, এরা হয়ে গেছে এক। মানে এরা এখন একটু দেখতে অন্যরকম, ভিন্ন জায়গায় এসে পড়েছে, তাই না? জি, জি, মানে জি। আগের দিকে থাকলে ভালো হতো। আমাদের জন্য তারপরে, সহজ হতো আর কি। আচ্ছা, তিনের পরে তিনের ডাবল কত হয়? 6, তিনের ডাবল 6, এখন 6, 6-এর ডাবল কত হয়? 12। 12। চমৎকার না? একটা টেকনিক শিখাই জি, দিলাম। জি, 12। আচ্ছা, 6-এর ডাবল 12। এখন তামাদি আইনের যদি একটা প্রশ্ন আসে যে বংশগত পদ এর জন্য বা হেরিডিটারি অফিসের জন্য কতদিনের জন্য মামলা করা যাবে? বংশগত পদটা আবার কি? যেমন কেউ যদি রেলওয়েতে চাকরি করে, কি চাকরি, 3য় শ্রেণীর কর্মচারী বা 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি করে, তো যদি সে মারা যায়, তার পরিবারের সে ভাই বা তার সন্তান কিন্তু ওই চাকরিটা পাবে। এটাকে বলে বংশগত পদ। বুঝতে পেরেছেন? জি। আবার কি গ্রাম্য পুলিশ বা কি বলি চৌকিদার। চৌকিদার, ভিলেজ পুলিশ চৌকিদার, চৌকিদারের চাকরি চৌকিদারের সন্তানেরা পাবে, এটাই নিয়ম। এটাকে বলছে বংশগত পদ, ঠিক আছে। এখন জি, আপনাকে না দিয়ে অন্য কাউকে দিলে আপনি মামলা করে সেটা ছিনিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? জি, জি। একটা বাস্তব উদাহরণ দিলাম। তো এখানে এইটা যদি প্রশ্নে আসে 124 অনুচ্ছেদের, দিয়ে অপশন দিল 12 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। 7-8 তো আগেই ডিলিট। কেন 7-8 কোনো কি সঠিক হতেই পারে না, কারণ 7-8 নিয়ে কোনো মেয়াদি নাই, তাই না? জি, তাহলে এটাও কিন্তু আপনি মনে করতে পারবেন যে 6, 7, 8, 9, 10, 11 এগুলো কোনো বৈধ মেয়াদ না। এবার 12-র পরে 24 নাই, কিন্তু কি আছে, 60 আছে। একটু মনে করবেন, আবার 24 দিয়ে অপশন আসতে পারে। ঠিক আছে, মোকদ্দমা শেষ। এবার আপিল, আপিল কয়টা আছে? চারটা, 4টা, চারটা, 8টা। 4টা। আপিলের মেয়াদগুলো দেখে নেবেন, খুব সুন্দর করে দিয়েছি, ফাউন্ডেশন নোটে বিস্তারিত আলোচনা করা আছে। এবং আপনি সংশ্লিষ্ট ভিডিও আমি দিয়ে দেব। এখানে কিন্তু র্যান্ডম আছে। হ্যাঁ, তবে 30, 20, 7 এরকম আছে। 7 হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, এটা সবচেয়ে কম মেয়াদ। 150, এটা বারবার আসে। তারপরে অনুচ্ছেদ বা এই যে 58 থেকে 83, যেটা পিটিশন বিষয়ে, কি কি পিটিশন, এখানে রিভিউ সংক্রান্ত 3টি আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রিভিউ সংক্রান্ত 3টি আছে, আর একটি আমি বাদ দিয়ে দিয়েছি, সেটা 25 সালে চলে আসছে তাই। অনুচ্ছেদ 61, 161, 162 এবং 73। সবচেয়ে কম তামাদির মেয়াদ 7 দিন অনুচ্ছেদ 150-এ আছে, যেটা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল।